জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠদানের কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ, ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার অবৈধ মজুদ। ডিজেল সংকটে গম কাটা মাড়াইয়ে বিপাকে কৃষকরা। সারা দেশে ৭৬৪ হাম রোগী শনাক্ত, আক্রান্ত শিশুদের ৬০% ৯ মাসের কম বয়সী। ৩ বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে ৭২%। এবং ইরানে পারমাণবিক হামলার আশঙ্কায় প্রস্তুত জাতিসংঘ, প্রতিবাদে কূটনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরেন। এবারে বিস্তারিত। জ্বালানি তেল সংকটে মহানগরী পর্যায়ের স্কুলে অফলাইনের পাশাপাশি অনলাইনে পাঠদানের কথা ভাবছে সরকার। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, অনলাইন ক্লাসের পরিধি সহ সার্বিক বিষয়ে সিদ্ধান্তের জন্য এসব পরিকল্পনা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। বেশিরভাগ অভিভাবক সম্পূর্ণ অনলাইন ক্লাস চাইছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি হতে পারে। তাই দুই মাধ্যমেই পাঠদানের বিষয়ে ভাবছে মন্ত্রণালয়। আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলিকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মানে উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days এ উইক করছি। প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে, তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। নিয়মিত মাসিক সমন্বয় নীতির ধারাবাহিকতায় আজ নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে অবৈধভাবে মজুদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানে গেল ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট ২,০৮,৬৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১,০৫৩টি মামলা দায়ের করা হয় এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মেহেরপুরে ডিজেল সংকটের কারণে গম কাটা ও মাড়াই নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। বাম্পার ফলন হলেও জ্বালানি তেলের অভাবে হারভেস্টার মেশিন না পাওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সময়মতো ফসল কাটতে না পারলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। তীব্র জ্বালানির সংকটের মধ্যে মেহেরপুরে গম কাটা ও মাড়াই নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। চলতি মৌসুমে জেলায় বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হলেও ডিজেলের অভাবে ফসল ঘরে তোলা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাঠে পাকা গম থাকলেও পর্যাপ্ত তেল না পাওয়ায় হারভেস্টার মেশিন ঠিকমতো চালানো যাচ্ছে না। ফলে সময়মতো ফসল কাটতে না পারায় কৃষকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। গত বছর যেখানে প্রতি বিঘা জমির গম কাটতে ও মাড়াই করতে খরচ হতো ৫০০ থেকে ৭০০ টাকা, সেখানে চলতি বছর সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ২,০০০ থেকে ২৫০০ টাকায়। তেলের সংকটের অজুহাতে হারভেস্টার মালিকেরা অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ করেন কৃষকরা। প্রায় ৫-৬ বিঘা জমি গম আছে, গমটা কাটতে হবে, ভাই চলেন দিন তো ভাই আমার তেল নাই। যেটুকু গম আছে আমরা কাটার জন্য মেশিন পাচ্ছি না, মেশিন আলারা তেলের জন্য আমাদের গম কাটি দিতে পারছেন। ২৪০০-২৫০০ করে গম কাটা হয়েছে। মেশিন এখন তেলের সমস্যা, তেলের জন্য গাড়ি আইছে কিন্তু তেল নাই। কয়দিন আগে বৃষ্টি হলো, তাতে গমের একটা ক্ষতি হয়েছে। আবার তো মেঘে চোখ রাঙাচ্ছে, এর ভেতরে যে হারভেস্টার দিয়ে গম কাটা হবে, তো এই যে তেল সংকট। ডিজেলের অভাব ও খরচ বেড়ে যাওয়ার কারণেই বেশি টাকা নিতে বাধ্য হচ্ছেন মালিকেরা। প্রতিদিন একটি মেশিন চালাতে ৭০ থেকে ৮০ লিটারের ডিজেল লাগে, কিন্তু পাম্পগুলোতে ৫ থেকে ৬ লিটারের বেশি তেল দিচ্ছে না। এতে কাজ চালানো খুব কঠিন হয়ে পড়েছে। পাম্পে যাই ৫-৭ লিটার বা ১০ লিটার দিচ্ছে, এই তেল নিয়ে এসে গাড়িতে ঢালার পরে আপনার মনে করেন যে ২ বিঘা অথবা ৩ বিঘা জমি কাটতেছি, কাটার পরে আর তেল নাই, গাড়ি বন্ধ। আমি যদি ১০ টাকা পর্যাপ্ত তেল পেতাম
তাহলে সেখানে আমার 2000 টাকা বিঘা নিলে কোনো সমস্যা হতো না। এখন আমাকে 500 টাকা বিঘা প্রতি বেশি নেওয়া লাগছে। আমার গাড়িটা শুধু গমের জমিতে থেকে গম কাটা শুরু করছি না, গাড়িটা তো আমাকে রোডে চালানো লাগছে, তারপর জমিতে যাওয়া লাগছে। হারভেস্টার মালিকরা যাতে সহজে পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারেন সেই লক্ষ্যে কৃষি অফিস থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলে জানায় কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আমরা কৃষকদের অনুরোধ করছি তারা যেন স্বল্প সময়ের মধ্যে গমগুলো কর্তন করে নিরাপদ স্থানে সংরক্ষণ করে। আমরা কম্বাইন্ড হারভেস্টার মেশিনে তেল প্রাপ্তির জন্য কম্বাইন্ড হারভেস্টার মালিক অথবা অপারেটরদের পরিচিতি নিশ্চিত করে আমরা প্রত্যয়নপত্র দিচ্ছি অফিস থেকে। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমরা উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাকি ব্যবস্থা নিচ্ছি। চলতি বছর মেহেরপুর জেলায় 13,165 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। মিশাল বিদ্যা আনোয়ার, মোহনা সংবাদ। দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের সংকট চলছে, তো রংপুরের এই মুহূর্তে তেল পাম্পের চিত্র কেমন আমাদেরকে জানাবেন? না টাটা এখন আছে রংপুরের যে ঐতিহ্যবাহী অর্থাৎ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় মোতাহার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অংশ বিশেষ একটি নর্দার্ন পেট্রোল পাম্প। এই জায়গায় যদি আপনাকে দেখাই, সারা দেশের মতো রংপুরেও কিন্তু এই যে পেট্রোল সংকটের কারণে এখানে শত শত এই আপনাকে যদি ক্যামেরার চোখে দেখাই শত শত মোটরসাইকেল আরোহী তারা কিন্তু এই তেলের জন্য কিন্তু তারা লাইন ধরে আছে। এখানে দেখা গেছে যে পেট্রোল পাম্পের যে কর্তৃপক্ষ তারা যেটি জানার চেষ্টা করেছে যে এখানে ফজরের নামাজের পর থেকেই মোটরসাইকেল আরোহী তারা এখানে অপেক্ষা করছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে রংপুর জেলায় 85 জন ট্যাগ অফিসার নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি তেল পাম্পে অপ্রীতিকর কোনো ঘটনা করতে না পারে এবং তারা মজুদ করতে না পারে। আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য এখানে কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না হয়। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এখানে নর্দার্ন পেট্রোল পাম্পের যে ম্যানেজার আছেন মোহাম্মদ আজিজুল ইসলাম, তার কাছে জানবো এই তেলের এই সংকটের কারণ কি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আসলে তেলের সংকট আমরা কাস্টমারদের চাহিদার তুলনায় যতটুকু তেল পাচ্ছি সেই অনুযায়ী সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং সকাল থেকেই প্রশাসন এবং আমাদের স্টাফদের সকলের সহযোগিতায় সুশৃঙ্খলার সহিত আমরা তেল সাপ্লাই দিয়ে আসতেছি। কিন্তু কাস্টমাররা অনেক সময় দেখা যাচ্ছে যে 200 টাকা তেল লাগবে, এখানে তারা যাচ্ছেই না, তারপরেও তারা লাইন ধরে 1 ঘন্টা পর বসে আছে, তেল দিচ্ছি। অনেকে আবার তেল নিয়ে আবার পিছনে এসে তেল নেওয়ার জন্য অনেক ভিড় জমাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে বিশৃঙ্খলা বা চাহিদাটা আরো বেশি হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি এতক্ষণ কিন্তু শুনলেন যে এই যে রংপুর জেলায় যে যত যে কয়টি তেলের পাম্প আছে সেখানে কিন্তু ট্যাগ অফিসার নির্ধারণ করা হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং তেলের যারা ক্রেতা অর্থাৎ মোটরসাইকেল আরোহী তারা বারবার যেটা বলার চেষ্টা করছে তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। আর তেলের বিক্রেতা যারা যেটা বলার চেষ্টা করছে। শফিক, আপনাকে ধন্যবাদ। সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত 764 জন রোগী শনাক্ত হয়েছে। আশঙ্কার বিষয় হলো আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের 60%ই 9 মাসের কম বয়সী। ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও ময়মনসিংহের হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েই চলেছে। চিকিৎসা নিতে এসে হিমশিম খেতে হচ্ছে রোগীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। রাজশাহীতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। হঠাৎ হাম বেড়ে যাওয়া নিয়ে নগরীতে উদ্বেগ দেখা দিয়েছে।
চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে চিকিৎসাধীন অবস্থায় 12 শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে 2.30%। চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, এতে 4 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে 70 রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যা স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। জ্বর ঠান্ডা হয়েছে, 3 দিন হয়েছে আসা ভর্তি হয়, আবার হাম হয়েছে। বাচ্চার প্রথম বাড়িতে যখন ছিলাম তখন শুধু ঠান্ডা কাশি ছিল, ভর্তি হওয়ার পরে এখন এই অবস্থা। হাম ভালো হয়ে যাওয়ার পরেও বাচ্চাদের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও 3 মাসের বেশি সময় লাগতে পারে। এর জন্য তাদেরকে সময় মতো টিকা দেওয়া, পুষ্টিকর খাবার খাওয়ানো ও অতিরিক্ত যত্ন নিতে হবে বলে জানান এই কনসালটেন্ট। 9 মাস এবং 15 মাসে এই টিকাটা প্রয়োগ করা হয় শিশুদেরকে, হামের টিকা। 2টো ডোজ যদি দেওয়া থাকে তাহলে হাম হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এদিকে বরিশাল বিভাগে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে বিভাগ জুড়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও 206 জন। তবে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। এখন এদের 3 জন এরা ডাক্তার, আমরা এখন অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের 3 জন একভাবে থাকতে পারতেছে না, আমার অনেক কষ্ট হইতেছে এখানে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। শুধু হাম নয়, নিউমোনিয়া, ঠান্ডাজনিত হাঁচি কাশি, জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, ঠান্ডা, কাশ, বাদে শরীরে ফুসুরি বেরিয়েছে, বাদে হাসপাতালে নিয়ে আসছে। প্রথমে বাবুর জ্বর হয়েছিল, জ্বর থেকে হাম বেড়েছে, মেডিকেল নিয়ে আসি। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার মোহাম্মদ গোলাম মওলা। হাম থেকে সতর্ক হওয়ার উপায় 2 রকমের। একটা হচ্ছে যে আমরা আমাদের রুটিনলি ইপিআই ভ্যাকসিন চালু আছে, সেটা 9 মাস বয়স থেকে দিতে হয়। ওইটা দিলে আমরা ধরে নিই লাইফ লং তার প্রোটেকশন হবে। এদিকে মৌলভীবাজারে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে 22 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পরীক্ষা শেষে 9 জনের হাম পজিটিভ পাওয়া গেছে। হাম আক্রান্ত শিশুদের আইসোলেশনে রাখার পাশাপাশি ভিড় এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, নিয়ে আরও জানাতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, রাজধানী হাসপাতালগুলোতে হামের প্রাদুর্ভাব সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি বর্তমানে রয়েছি রাজধানীর সংক্রামক ব্যাধি যে হাসপাতাল, সেই হাসপাতালে। আমি কিছুক্ষণ আগেই হাসপাতালটির ভেতরের চিত্রটি পরিদর্শন করে এসেছি এবং শুরুতেই একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কর্তব্যরত যিনি চিকিৎসক রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলেছেন যে এখন পর্যন্ত 118 জনের মতো রোগী এখানে ভর্তি রয়েছেন। এর মধ্যে প্রায় 72 জন রোগী রয়েছেন হামের। এবং দেশ জুড়ে চলা যে হামের প্রকোপ, সেটা থেকেও কিন্তু রাজধানীর মধ্যেও প্রভাব বিস্তার করছে। বিশেষ করে করাইল বস্তি, আপনার হলো যে কেরানীগঞ্জ থেকে সমস্ত রোগীরা এখানে আসছেন এবং এর বাইরেও দেশের বিভিন্ন জেলা থেকে এই হাসপাতালে রোগীরা আসছেন। এবং আমরা যদি বলে রাখি যে কিছুক্ষণ আগেও আমরা যখন এই হাসপাতালটির পরিদর্শন করি তখন আসলে একটি বিষয় লক্ষ্য করেছি যে এই শয্যার বাইরেও যে আপনার ফ্লোরের মধ্যে বিশেষ করে মেঝেতে রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং আমরা হাসপাতালের এই চিকিৎসা সেবার বাইরে যখন এই চিকিৎসা সেবার নিয়ে যখন আমরা কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, তিনি একটি বিষয় জানিয়েছিলেন যে এখানে হামের জন্য ডেডিকেটেড 8টি মাত্র শয্যা রয়েছে। এর মধ্যে এর বিপরীতে রোগীর সংখ্যা প্রায় 72 জন, অর্থাৎ সব মিলিয়ে অপ্রতুল একেবারে শয্যা সংখ্যা রোগীর তুলনায় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং মৃত্যুর বিষয়টি যদি বলি যে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে এখানে হামের কারণে। তবে চিকিৎসক একটি বলেছেন যে শুধুমাত্র হামের কারণে নয়, হামের বাইরেও জ্বর, শ্বাসকষ্ট এখানে যখন আক্রান্ত হচ্ছেন তার সাথে সাথে আপনার হলো যে হামের প্রকোপটা রয়েছে, সেই হামের কারণে আপনার হলো যে এখানে যারা রয়েছেন তারা আসলে যারা মারা গেছেন গত 24 ঘন্টায় 1 জন এবং এখন পর্যন্ত প্রায় 23 জনের মৃত্যু হয়েছে। এবং এখানে যারা 30 জনের যে মৃত্যুর সংখ্যাটি বলছি তারা আসলে শুধুমাত্র যে হামের কারণে মারা গেছেন বিষয়টা। বিজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের সংক্রমণের বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারিকুল ইসলাম তুহিন।
তুহিন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন? এই বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় 8 জন কিন্তু মৃত্যুবরণ করেছে। এছাড়াও আক্রান্ত হয়েছে এমনকি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এবং এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রতিটি জেলা এবং উপজেলা থেকে তারা কিন্তু এখানে আসছেন এবং কিন্তু বিভিন্ন রোগ নিয়ে তারা সংক্রমণ নিয়ে তারা কিন্তু এখানে ভর্তি হয়েছেন। তবে এদিকে শেরেবাংলা মেডিকেল হাসপাতাল শিশু ওয়ার্ডে যে দেখা গেছে সেটি হলো যে নির্ধারিত 78টি বেড থাকার কারণে এখানে অধিক কিন্তু চিকিৎসা নিচ্ছে, যেমন 193 জন এখানে চিকিৎসা নিচ্ছে এই মুহূর্তে। তবে যে চিত্রটি দেখা যাচ্ছে একটি বেডে 2-3 জনের বেশি সংখ্যক রোগী দেখা যাচ্ছে, যা বর্তমানে হাসপাতালে রোগের রোগী আবার ভর্তি হয়েছে। তবে তারা এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে, বিভিন্ন সমস্যা নিয়ে তারা এখানে ভর্তি হচ্ছে। আমরা এই মুহূর্তে যে রোগীর স্বজনে বা রোগীর মা এই সমস্যা নিয়ে ভর্তি হয়েছে আপনারা কোথা থেকে? তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জানছিলাম তুহিনের কাছ থেকে। দেশে পোষা এবং বেয়ারিশ কুকুর বিড়াল বৃদ্ধির সঙ্গে জলাতঙ্ক রোগের ঝুঁকি এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। সচেতনতার অভাবে বহু মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে আক্রান্ত হয়ে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী 3 বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে 72%। চিকিৎসকরা বলছেন জলাতঙ্ক হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে বাসাবাড়িতে কুকুর বিড়াল প্রতিপালনে অবশ্যই সতর্ক হতে হবে। আরিফ রহমানের ক্যামেরায় বিজন কুমারের বিশেষ রিপোর্ট। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, মানুষের আসা যাওয়ার তারা, কারো চোখে মুখে আতঙ্ক, কেউ করছেন হাঁসফাঁস। কাছে এগিয়ে যেতেই দেখা গেল অনেকের শরীরে দগদগে ক্ষত। এদের প্রত্যেকেই নিজের পোষা কিংবা প্রতিবেশীর লালন পালন করা প্রাণীর আক্রমণের শিকার। তবে বেশিরভাগই এসেছেন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে। অন্য বাসার বিড়াল এসে আমাদের বাসায় আসছে, আমি আমার বাচ্চা ভাত ইগোট নষ্ট করছে, এটা বিড়ালে খাওয়াইতে গেছি, আমার হাতে কামড় দিছে। আমি শখের বসে পালিয়ে আমার বিড়াল আমাকে কামড় দিয়েছে, তো আমিও ভ্যাকসিন দিতে আসছি, আমার বিড়ালকেও ভ্যাকসিন দিতে আসছি। টিকা দিতে হবে, না তো আমার সমস্যা হবে, তাই না? হাসপাতালটির এমন চিত্র নিত্যদিনের। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন রোগীরা। রাজধানীতে বিড়াল কুকুর প্রচন্ড বেড়ে গেছে, অলিতে গলিতে দেখা যায় যে লোকজনের থেকে এখন বিড়াল কুকুর বেশি, এবং বাসা বাড়িতে। আমার মেয়ে বিলাই খামচি দিছে, বাইরে থাকে বিড়াল, আমাদের বাসা থাকে না, বাইরের বিড়াল আইসা খামচি দিয়ে দিল আমার মেয়ে। সাধারণত বিড়াল, কুকুর, শিয়াল, বানর, বেজির আঁচড় ও কামড়ে ছড়ায় জলাতঙ্ক। 1 মাস আগে কুকুরে কামড় দিয়েছে, উনি আগামীকাল মারা গেছে। মারা যাওয়ার পর আমার ফ্যামিলি গতির বাদে দিন সবাই মিলে আবার আজকে আবার এখানে চিকিৎসার জন্য দেখাইবার লইছে ডাক্তার। শখের বসে বড় মেয়ে শখ করছে, বাবা ওর বাবা নিয়ে আসছে, এখন তো বাচ্চা ধরছে, মানে ধরে আদর করছে, এই মনে হয় আচর দিয়েছে, আমি তো জানি না কখন দিছে। সংক্রামক ব্যাধি হাসপাতালটির 3 বছরের পরিসংখ্যান অনুযায়ী জলাতঙ্ক আতঙ্কে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় 50,000-এর মতো। এই সময়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 72%। চিকিৎসকরা জানান বেওয়ারিশের পাশাপাশি গৃহপালিত প্রাণীর কারণেও ঝুঁকি তৈরি হচ্ছে। অনেকেই আমাদের বাসাতে কুকুর বিড়াল এই সমস্ত আমরা গৃহপালিত পশু হিসেবে পালন করে থাকি। অ্যানিমাল বাইটের যে রোগীগুলো দিনের পর দিন আমাদের বাড়ছে। সচেতন হলে জলাতঙ্কের প্রকোপ কমিয়ে আনা সম্ভব বলেও জানান এই চিকিৎসক। এটাকে প্রিভেন্ট করা যায় ভ্যাকসিনের মাধ্যমে। তো মানে মানুষকে আমরা বলবো সচেতন হতে গেলে অবশ্যই যে জায়গাতে কামড় দিবে বা আঁচড় দিবে সেই জায়গাটাকে 10 মিনিটের বেশি সময় ধরে একটা সাবান দিয়ে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে ফেলতে হবে। প্রাণীর কামড় কিংবা আঁচড়ে দ্রুত সরকারি হাসপাতালে টিকা নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই সাক্ষ্য গ্রহণ। আজ সাক্ষ্য দেবেন ফরেনসিক বিশেষজ্ঞ ইফতেখার আলম। এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবার আন্তর্জাতিক। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি অভিযোগ করেছেন জাতিসংঘ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে তখন জাতিসংঘের ভেতর থেকেই উঠে এলো এক বিস্ফোরক দাবি। জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় 12 বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করে সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন জাতিসংঘ ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। লেবাননের নাগরিক সাফা তার পদত্যাগপত্রে জানান 2023 সাল থেকেই তিনি পদ ছাড়তে চাইছিলেন যখন বুঝতে পারেন জাতিসংঘের কিছু শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানের স্বার্থ নয় বরং একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষা করছেন। তিনি অভিযোগ করেন গাজায় চলমান ঘটনাকে গণহত্যা, লেবাননে যুদ্ধাপরাধ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে কর্মকর্তারা অস্বীকার করছেন। সাফা লিখেছেন তেহরানে প্রায় 1 কোটি মানুষের বাস। ওয়াশিংটন, বার্লিন ও লন্ডনে পারমাণবিক বোমা ফেলার কথা কল্পনা করলে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যাবে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক পরিচালক হানান বালখিও জানিয়েছিলেন WHO সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে পারমাণবিক ঘটনার প্রস্তুতি নিচ্ছে এবং এর পরিণতি দশকের পর দশক ধরে থাকবে। তবে সাফার এই অভিযোগগুলো প্রমাণিত হয়নি এবং জাতিসংঘ এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় মাত্র 1 মাসের দায়িত্ব নিয়ে বাজেট প্রণয়ন করা সরকারের জন্য একটি পরাবাস্তব সিদ্ধান্ত হবে বলে মনে করছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত এক প্রাক বাজেট ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সমস্যা নিরসনে সরকারের প্রতি জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদী রোডম্যাপ এবং সেই সঙ্গে 3 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী বাজেট ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরির আহ্বান জানান তিনি। বিশেষ করে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকারের সামনে 3টি বিকল্প পথ রয়েছে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। যে এখন খুব দ্রুত একটা পথরেখা তৈরি করা দরকার আগামী 3 থেকে 4 মাসের জন্য, একটা রোডম্যাপ দরকার 3 থেকে 4 মাসের জন্য। কিন্তু তখন রাজনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ হলো খুব এটাতে যে ধরনের কঠোরতা দেওয়া হবে সেটার একটা নির্বাচন উত্তর নতুন সরকারের ক্ষেত্রে একটু অসুবিধাজনক হতে পারে। সাঁতার। থাইল্যান্ডের ওশান ম্যান 2026 সাঁতার প্রতিযোগিতায় 10 কিলোমিটার ওপেন ওয়াটার সম্পন্ন করেছেন বাংলাদেশের 2 সাঁতারু মুস্তাফিজুর রহমান এবং হুমায়দ ইসহাক মুন। প্রতিকূল পরিবেশে মুস্তাফিজুর রহমান সাঁতার শেষ করেন 4 ঘন্টা 41 মিনিট 33 সেকেন্ডে। অন্যদিকে হুমায়দ ইসহাক মুন সময় নেন 5 ঘন্টা 17 মিনিট 33 সেকেন্ড। দুজনই 29-39 বছর বয়স ভিত্তিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুস্তাফিজুর রহমান এর আগে স্পেনে অনুষ্ঠিত হাফ আয়রনম্যান প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন করেছেন। অন্যদিকে হুমায়দ ইসহাক মুনও বাংলা চ্যানেল জয়ী এবং হাফ আয়রনম্যান ফিনিশার। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠদানের কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ। 26 দিনে উদ্ধার 2 লাখ লিটার অবৈধ মজুদ। ডিজেল সংকটে গম কাটা মাড়াইয়ে বিপাকী কৃষক। সারা দেশে 764 হাম রোগী শনাক্ত। আক্রান্ত শিশুদের 60% 9 মাসের কম বয়সী। 3 বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে 72%।
এবং ইরানে পারমাণবিক হামলার আশঙ্কায় প্রস্তুত জাতিসংঘ। প্রতিবাদে কূটনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।